নমস্কার বন্ধুরা। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারের অফলাইন ফর্ম কিন্তু রিলিজ হয়ে গেছে এবং আমরা সেটাকে কিন্তু অফলাইন ফিল আপ করতে পারবো এবং অনেকেই হয়তো জানবেন না যে এই ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে। চলুন আগে আমরা দেখে নিই এই ফর্মটা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে আমরা দেখব কিভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন বা কী কী ডিটেলস এই ফর্মটিতে চাওয়া হয়েছে। আপনাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি টাইপ করা আছে, কিন্তু আপনারা কিন্তু এখানে এটা টাইপ করতে পারেন সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট ডট ইন অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমি এখানে কিন্তু অলরেডি ক্লিক করে নেব। আপনারা যদি চান আমি আপনাকে আমি আপনাকে এর লিঙ্কটাও প্রোভাইড করে দেবো আমার ভিডিওর নিচে। এবার আমরা এই প্রথম যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা, এখানেই আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন কিছুটা টাইম লাগবে, কিন্তু ফর্মটা কিন্তু ঠিক আছে। আমাদের সামনে কিন্তু এখন পোর্টালটা ওপেন হয়ে গেছে। পোর্টালটা এক্স্যাক্টলি এরকম দেখতে লাগবে। এখানে কিন্তু রয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ আর ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায় এবং হিন্দিতে, তিনটে ল্যাঙ্গুয়েজে রয়েছে। আপনারা যারা বাংলাতে কমফোর্টেবল তারা বাংলায় করবেন, যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে করবেন, যারা হিন্দিতে কমফোর্টেবল তারা হিন্দিতে করবেন। আমরা কিন্তু এখানে অন্নপূর্ণা ফর্ম বাংলাতে করবো। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোনো রকমভাবে ক্যাপচা বা মোবাইল নাম্বার টানার কোনো দরকার নেই, কারণ এখনও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম অনলাইনে ফিল আপ হওয়ার জন্য এখনও কিন্তু চালু হয়নি। যেটা 1 জুন থেকে চালু হওয়ার কথা চলছে, এটা কিন্তু শুধু ফর অফিস ইউজার অনলি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট ডাইরেক্টলি আপনারা এখানে ক্লিক করবেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্মে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড করা ছিল বলে আমার কিন্তু এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে, কিন্তু আমি ডাউনলোড করব না। কিন্তু আপনারা যদি চান আপনারা কিন্তু ডাউনলোড এটাকে করতে পারেন। এরপর ডাউনলোড করে কিন্তু সেটাকে প্রিন্টের অপশান আছে। এবার আমি আপনাদেরকে ফর্মটায় নিয়ে যাচ্ছি ডাইরেক্ট। তোমরা দেখতেই পাচ্ছ ফর্মটার প্রথম পাতাটা কিছুটা এরকম দেখাবে, যেখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে ঠিক চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে কিন্তু বলা হয়েছে প্রতিটি বিভাগ আপনাকে পূরণ করতেই হবে এবং সঠিক মানে সঠিক যে তথ্য রয়েছে সেই তথ্য দিয়েই আপনাকে ফিল আপ করতে হবে এবং ধীরে ধীরে আপনারা পুরো ফর্মটা দেখতে পারবেন। এটি একটি 13 পেজের একটা ফর্ম, যেটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এবং চলুন আমরা দেখে নিই। প্রথমেই কিন্তু আসছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে বিভাগ, ক্ষেত্র, বিকল্প বা ইউনিট এবং নির্দেশনা। আমি বলে রাখি এটা 13 পেজের ফর্ম। আপনারা জানেন ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু আপনারা যদি পুরোটা দেখেন আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে কিভাবে কোথায় কি ফিল আপ করতে হবে। যারা নিজেরা করতে চান তারাও এটা করতে পারেন, অথবা যারা চাইছেন যে অপেক্ষা করছেন বিএলওর জন্য তারা কিন্তু অপেক্ষা করতে পারেন এবং ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করতে পারেন। তাড়াহুড়োর কিছু নেই, কিন্তু যারা চাইছেন নিজেরা করবেন এবং 2 তারিখের মধ্যে ফর্মটাকে সাবমিট করবেন তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। পরিবারের প্রধানের নাম হেড অফ দ্য ফ্যামিলি। এবার এখানে যদি আপনার বাবা থাকে, যে থাকবে, আপনার বাবা হলে বাবা বা মা হলে মা। ধরুন আপনার বাবা এখন গত হয়েছে, তো আপনার মা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে তারই নাম এখানে লেখা হবে এবং সেই অনুযায়ী আধার কার্ড অনুযায়ী যে নাম থাকবে সেই নামই কিন্তু আপনাকে দিতে হবে। এরপর আসে এই যে জন্ম তারিখ, এখানে আপনি যে হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছেন তারই জন্ম তারিখ কিন্তু এখানে বসবে। এরপর প্রধানের লিঙ্গ, যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, যেটা থাকবে সেটাতে আপনাকে টিক করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে টিক টিক মার্ক দিতে হবে, কারণ এখানে বলেছে সঠিক হলে চিহ্ন টিক দিন নির্দেশনাতে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা যাচ্ছি পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে আপনার যার যে প্রধানের নাম দিয়েছে তার আধার নম্বরটা এখানে বসবে এবং সাথে সাথে টিক যাবে। ডিজিটাল রেশন কার্ড যদি পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে সেই আইডি দেবেন এবং সাথে টিক দেবেন। ঠিকানা, আপনার যে ঠিকানা সেইখানে এখানে আপনার সেই ঠিকানাটা এখানে দেবেন। একটা স্থায়ী ঠিকানা হলে এখানে একটা টিক দেবেন এবং তার সাথে যোগাযোগ নম্বর, এখানে একটা যোগাযোগ নম্বর দেবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। এখানে বলা হয়েছে যে আপনি যে প্রধানের নাম দিয়েছেন তার যে মোবাইল নাম্বার তার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে বা তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, যেটার সাথে তার আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে, এখানে কিন্তু আপনাকে সেই নাম্বারটাই দিতে হবে। এরপর আসি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে কিন্তু আপনার পরিবারের যতগুলো মেম্বার আছে প্রধান সহ প্রত্যেকের আপনাকে কিন্তু নাম এবং ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এইবার আপনি এখানে যে পরিবারের প্রধানের নাম দিয়েছেন তার নাম দিলেন এখানে,
যাই হোক, XYZ যেটা হচ্ছে তার একটা নাম দিলেন। এইবার আপনার প্রথম সদস্যের নাম এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে দেওয়া রয়েছে। এবার প্রথম সদস্য আপনি হয়তো মা দিলেন, এখানে মা লিখলেন। আপনার মায়ের জন্ম তারিখ, আপনার যদি মা হয় পরিবারের প্রধান সদস্য, এবার তারপরে যে সদস্য হবে, কিন্তু আমি একটা এক্সাম্পলের সাথে বলছি, যদি আপনি ধরুন এখানে বাবার নাম দিলেন, তাহলে আপনার যে পরিবারের সদস্যের প্রথম নাম আপনি আপনার মায়ের নামে দিলেন। তাহলে মায়ের জন্ম তারিখ, মায়ের লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। এবার আপনার বাবার তিনি স্ত্রী, তাহলে এখানে হবে ওয়াইফ বা বাংলায় হলে স্ত্রী, এবং আপনার মায়ের আধার নম্বর। এইভাবে কিন্তু এই সব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এবং তার সাথে এখানে কিন্তু একটা জিনিস বলেছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে আপনারা যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্যই অ্যাপ্লাই করছেন, তাহলে যতগুলো সদস্যের এখানে নাম দেওয়া হবে ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, সব জায়গায় কিন্তু আপনাকে এই হ্যাঁতে টিক করতে হবে। ঠিক আছে, এবং এখানে এটাও বলে দিয়েছে বয়স 5 বছরের কম হলে আধারে NA চিহ্নিত করুন। ধরুন আপনার এখানে বাড়িতে আপনারা মোট এখানে ধরুন 5 জন সদস্যের নাম দেওয়া আছে, তার মধ্যে একজন সদস্য ছোট, 5 বছরের কম, তার আধার কার্ড নেই, অতএব তার আধার কার্ডে কিন্তু আপনাকে NA লিখতে হবে। বুঝা গেছে? এবার আসি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ ও অর্থ স্থানান্তরের জন্য। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দিতে হবে। এখানে প্রথমে বলে দিয়েছে, প্রথমে যাবে হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নাম প্রধানে দিয়েছেন তার। এবং এখানে একটা কথা কিন্তু বলে রাখি, শুরু থেকেই আপনি কিন্তু সদস্য 1 যাকে রেখেছেন, আপনাকে পুরো ফর্মটাতে কিন্তু সেই হিসেবেই সদস্য 1, 2, 3, 4 করে সাজিয়ে লিখতে হবে। আপনি একবার সদস্য 1-এ একজনকে রাখলেন, একবার সদস্য 1-এ আবার তাকেই আবার পরে সদস্য 2-তে করে দিলেন, এরকম কিন্তু করবেন না। এতে একটা কনফিউশন ক্রিয়েট হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে যেই অ্যাকাউন্টে, এবং যেই অ্যাকাউন্টে আধার লিঙ্কের সঙ্গে যুক্ত, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে। বোঝা গেছে? এবার আসি এপিক, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্ত বয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। মানে এখানে বাড়ির প্রধান, তার সাথে যতজন সদস্যর নাম আমরা আগে দিয়েছি, তাদের প্রত্যেকের একটা করে প্রত্যেকের যাদের এপিক নম্বর আছে, সেই এপিক নম্বর, কোন বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, সেগুলো আমাদেরকে এখানে দিতে হবে। এটা কিন্তু আপনারা ভোটার কার্ড খুললেই পেয়ে যাবেন। ওখানে কিন্তু বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর সব কিন্তু ওপরে একদম দেওয়া থাকে ফটোর পাশেই। বিভাগ, এবার বিভাগ, আপনি কিসের আন্ডারে পড়েন, SC, ST, OBC, PVTG, যার আন্ডারে আপনি পড়েন সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। বোঝা গেছে? সেখানে কিন্তু আপনাকে এভাবে ক্লিক করতে হবে। এবার আসি রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। সঠিক হলে চিহ্ন টিক দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের উল্লেখ। যদি আপনি হ্যাঁতে টিক দেন, তাহলে আপনার কার্ড, কোন কার্ড আছে, AAY, SPHH, RKSY যেটা থাকবে, সেখানে কিন্তু আপনাকে এভাবে টিক দিতে হবে। পরিবারের রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছেন কিনা? দেখুন, একটা জিনিস এখানে বলে রাখি, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কিনা, এখানে না হওয়ার কোনো রকম চান্সই নেই। কারণ এটা তারাই পাবে যাদের কিন্তু ভোটার কার্ড এবং রেশন কার্ডের লিস্টে নাম আছে, অথবা ভোটার কার্ড ও রেশন কার্ড রয়েছে। তো কোনো ক্ষেত্রেই এখানে না হওয়ার কোনো রকম চান্স নেই। ঠিক আছে, এবার পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁতে দেবেন, না হলে নাতে দেবেন। সম্পদ, এখানে সম্পদে কি বলেছে দেখি, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। বোঝা গেছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। পরিবারের জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা, যদি পারিবারিক জমির মালিকানা আপনার থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে না। এখানে কি বলেছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। অর্থাৎ আপনাকে কিন্তু এখানে জমির রেকর্ডের কপিটা কিন্তু সাথে দিয়ে দিতে হবে। তাই জন্য এখানে আপনার সঠিক তথ্যটাই আপনাকে দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের পরিবারের যতজন সদস্য আছে তাদের মোট জমির পরিমাণ কত, সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এবং এখানেও কিন্তু বলে দিয়েছে রেজিস্ট্রেশন নথি, জমির যে রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি, এগুলো কিন্তু জমা দিতে হবে। যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? এখানে কিন্তু 4 চাকা বলেছে, কেউ কনফিউজ হবেন না, মানে গাড়ি মানে কেউ ভাববেন না বাইক বা স্কুটির কথা, এখানে 4 চাকার কথা বলা হয়েছে। যেমন 4 চাকা, জিপ, ট্রাক্টর যদি থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে।
এবং এখানে কিন্তু যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির মডেলটা এখানে লিখতে হবে। পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা, এখানে যদি আপনাদের কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং সেই স্বাস্থ্য বীমার প্রিমিয়ারের বিবরণ সহ সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে, এবং সেটা সরকারি নাকি বেসরকারি সেটা আপনাকে লিখতে হবে। বিমার একটা নাম্বার থাকে প্রত্যেকটা, যেমন আধার কার্ড, যেমন ব্যাংক অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, সেরকমই বিমারও একটা নাম্বার থাকে, সেই নাম্বার বিবরণ এখানে কিন্তু লিখতে হবে। আর যদি না হয় তাহলে কিছু করার আপনাকে দরকার নেই। বোঝা গেছে? এবার আসি আয় ও পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় তাহলে না দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে প্যান কার্ডের নম্বর দেবেন। এখানেও প্রথম হেড অফ দ্য ফ্যামিলি এবং উপরে যেইভাবে আপনারা সদস্য 1 2 3 সাজিয়ে এসছেন ঠিক এক্স্যাক্টলি সেইভাবে দিতে হবে। এখানে নাম, এখানে প্যান নম্বর, নাম প্যান নম্বর। বোঝা গেছে? এবার আসি আমরা হচ্ছে এইভাবে করে সদস্য 5, আপনারা কিন্তু ম্যাক্সিমাম 5 জন সদস্যের নাম এখানে দিতে পারবেন। কর্মসংস্থানের ধরন, এখানে কিন্তু কর্মসংস্থানের যে ধরন বলেছে এখানে প্রথমে পরিবারের প্রধানের দিয়েছে। এবার তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করছেন নাকি বেসরকারি ক্ষেত্রে, নাকি ব্যবসায়ী বা মালিক বা কোনো রকম পার্ট টাইম ওয়ার্কার বা কোনো রকম কৃষক বা কারিগর বা কোনো শিল্পক্ষেত্রের সাথে যুক্ত, নাকি পরিযায়ী শ্রমিক, মানে এখানকার বাসিন্দা কিন্তু অন্য জায়গায় গিয়ে কাজ করছে, বা বেকার। আর যদি এগুলোর মধ্যে কোনোটা না হয় তাহলে কিন্তু আপনি অন্যান্য দিতে পারেন। এভাবেই কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 পর্যন্ত আপনাকে করতে হবে। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত। প্রথমে এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন আছে এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কতজন আছে। তারপরে দিতে হবে, এবার তারপরে আপনি যেইভাবে উপরে সাজিয়েছেন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি এবং তারপরে সদস্য 1 2 তে ধীরে ধীরে করতে হবে। যদি ইনি শিক্ষিত হন তাহলে শিক্ষিততে ক্লিক করবেন, যদি অশিক্ষিত তাহলে অশিক্ষিত, এবং যদি শিক্ষিত হন তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখানে লিখতে হবে। ঠিক সেই সেম ভাবে সদস্যদেরটাও করতে হবে। কোনো সদস্য কি সাংবিধানিক পদ মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন। এখানে যদি না হয় কোনো মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয়, প্রাক্তন কোনো রকম সদস্য যদি না থাকে তাহলে না দেবেন। আর যদি কেউ এই সব পদে রয়েছেন তাহলে তার সদস্য নম্বর কত সেটা এখানে বসাতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভাগী? যদি কোনো সদস্য সরকারি পেনশনভাগী থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, আর যদি না থাকেন তাহলে না দেবেন। যিনি সরকারি পেনশনভাগী তার সদস্য নম্বর, এখানে কিন্তু সম্ভবত যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তারই কিন্তু পেনশনের ব্যাপারটা জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কিন্তু আপনার স্বামী, স্ত্রী, ভাই, বাবা পেনশন পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে না। যে মা বা বোন অ্যাপ্লাই করছেন তিনি পেনশন পাচ্ছেন কিনা সেটাকেই কিন্তু এখানে হ্যাঁ বা না হিসেবে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? আপনার পরিবারের মোট বার্ষিক আয় যেটা হবে 35,000, 50,000, 60,000, সেটা কিন্তু আপনাকে এটা সংখ্যায় লিখতে হবে। এখানে সিএ এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, সিএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আপনারা যদি জানতে চান সিএএটা কি এবং ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশনটা কি তাহলে কমেন্ট করুন নিচে, আমি আপনাদেরকে এই বিষয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে এনে দেবো। তবু আমি বলে দিচ্ছি যে সিএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে নাগরিকত্ব পাওয়ার অ্যাক্ট। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বা যারা অন্য কান্ট্রি থেকে আসছে এবং সমস্ত শর্ত নিয়ম মেনে চলছে এবং তারা অ্যাপ্লাই করেছে এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য, সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আবেদনের নম্বর, ইস্যু যদি করা হয়েছে তাহলে যে সার্টিফিকেট নম্বর আছে সেই সার্টিফিকেট নম্বর দিতে হবে। আর যদি এখানকার অলরেডি নাগরিক তাহলে প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবেন। এভাবে সবকটা সদস্য করলেন। এরপরে আসছি কিষাণ ক্রেডিট কার্ড, যাদের এটা থাকবে কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মানে মোটামুটি যারা শিল্প এবং এই সমস্ত জিনিস নিয়ে যারা কাজ করছে এবং তাদের যদি এই ধরনের কোনো রকম কোনো ক্রেডিট কার্ড বা কোনো রকম কিছু থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে সেই নম্বর, সেই আইডি সংখ্যা এবং কত তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবার আসি যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার ধরুন ডকুমেন্ট সব ঠিক আছে এবং আপনি কিন্তু আপনার নাম কাটা গেছে তাহলে আপনার অধিকার আছে তাদের খিলাফ, মানে তাদের ইয়েতে একটা আপনার মামলা করার বা রিঅ্যাপ্লাই করার, যে হ্যাঁ আমার এই জিনিসটা ঠিক, আপনারা আমার নাম কেন বাদ দিয়েছেন। তো সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনাকে, যদি হ্যাঁ হয় তবে মামলার একটা বিবরণ দিতে হবে, যদি না হয় না, আর যাদের অলরেডি নাম রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় থাকবে। ঠিক বোঝা গেছে? এই ক্ষেত্রে এইভাবে সমস্ত সদস্যের করে নিতে হবে। এরপর আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার ধরুন আপনার ফ্যামিলিতে কতজন শিশু আছে, শিশু 1, শিশু 2 যতজন থাকবে সেই হিসেবে কিন্তু আপনি দেবেন শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম,
কি ধরন, যেমন সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, স্বীকৃতি মাদ্রাসা হলে মাদ্রাসা, অন্যান্য থাকলে অন্যান্য, যেরকম হবে। যদি একজন সন্তান থাকে তাহলে একজনেরই নাম দেবেন, যদি দুজন থাকে তাহলে দুজনের নাম দেবেন, যেরকম থাকবে আপনাকে কিন্তু সেইভাবে ফিল আপ করতে হবে শিশুদের। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনাদের শিশুর টিকাকরণ দিয়েছেন এবং সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে হ্যাঁ করবেন। আর যদি টিকাকরণ করা হয়নি, তাহলে এখানে হ্যাঁ টিকাকরণ করা হয়নিতে ক্লিক করবেন। এইভাবে যতজন শিশু আপনার রয়েছে তত সেই হিসেবে ঠিক করবেন। তবে 4জন শিশুই কিন্তু ম্যাক্সিমাম আপনারা এখানে ফিল আপ করতে পারবেন, 4-এর অধিক কিন্তু হবে না, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন। এবার আসি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। বোঝা গেছে? এইবার হচ্ছে প্রকল্প বা প্রকল্পের নাম। প্রকল্পের নাম আপনাকে এখানে দিতে হবে, কোন প্রকল্প পাচ্ছেন, যেই প্রকল্প পান। ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরকারি, যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেই ধরনের যা আছে সেইভাবে করে আপনি কিন্তু এখানে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে দিয়েছে। যদি করতে চান তাহলে হ্যাঁ করবেন, যদি না করতে চান তাহলে টিক চিহ্ন দেওয়ার কোনো রকম দরকার নেই। এবার প্রকল্পের নাম এখানে যেমনটি দেওয়া রয়েছে সেইভাবে আপনি দেবেন। প্রথমেই প্রধানের নাম আসবে এবং নাম আসার পরে কতগুলো প্রকল্প বাড়ির প্রধান পায় সেই হিসেবে হবে, এবং সে যদি এখানে হ্যাঁতে ঠিক করে তাহলে কিন্তু সেই প্রকল্প থেকে তার নাম প্রত্যাহার করা হবে। বোঝা গেছে? এবার আবার সেম প্রসেসে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 হ্যাঁ বা নাতে ক্লিক করে কিন্তু সেম প্রসেসে কিন্তু এই জিনিসটা ফলো হবে। বোঝা গেছে? এবার এখানে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে বাদ দেওয়া হলে কারণ, সেটা কিন্তু কোনো অফিসারের থ্রোতেই, অর্থাৎ বিএলও হোক বা যেই হোক, তার থ্রোতে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে পূরণ করা হবে যে কি কারণ রয়েছে। বোঝা গেছে? এবং আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, যদি সম্মত হয় সম্মত, এখানে অসম্মত হওয়ার কোনো কারণ নেই, তো সম্মততে ঠিক করবেন। এবং বিভাগ ক্ষেত্র সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাই কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভুল তথ্য দেওয়ার কোনো রকম কোনো চান্স নেই, যেটা আছে আপনাকে সেটাই দিতে হবে। যদি, কারণ এটার কিন্তু ভেরিফিকেশন হবে, আর যদি ভেরিফিকেশনে কোনো রকম কোনো কিছু ধরা পড়ে যে আপনি এই ফর্মে কোনো কিছু দিয়েছেন যেটা মিথ্যে, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনি যা যা সুবিধা সরকার থেকে পাচ্ছিলেন সমস্ত সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এখানে আপনার একটা স্বাক্ষর করতে হবে। বাকি এই যে পোর্শনটা আছে এটা কিন্তু সরকারি বা পঞ্চায়েত যারাই হবে, যারা বিএলও বা যারা বিধায়ক আপনার থাকবেন, যারা এটা দেখাশোনা করবেন বা যেখানে জমা দেবেন, এটা কিন্তু তাদের কাজ। বোঝা গেছে? আপনার কাজ হচ্ছে এতটুকু। এখানে যদি আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে, যদি সিএএ বা ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন নিয়েও কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে নিচে মেসেজ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে এইগুলোরই শর্টস নিয়ে এসে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। এবং আপনারা আমাকে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেল পিয়ালি কেয়ার বলে আছে, আমি লিঙ্ক আমার চ্যানেলে দিয়ে দেবো, আমার বায়োতে। আপনারা কিন্তু ওখান থেকে আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডাইরেক্ট ডিএমও করতে পারেন। তাহলে এই হলো আজকের ভিডিও। যদি কোনো রকম কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করুন নিচে। আমি কিন্তু চেষ্টা করব আবার এর উপরে ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত কনফিউশনকে দূর করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন।